ক্লাস হচ্ছে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার পড়া শুরু করছিলাম, ঠিক আছে? আমরা আজকে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারের পরের থেকে শুরু করব। আচ্ছা, আমরা যদি এখন যদি যে কোনো একটা এমন কোনো কমপ্লেক্স কম্পাউন্ডের সেন্ট্রাল যে অ্যাটমটা থাকবে বা আয়নটা থাকবে, সেটা যদি আমরা ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা ইএএল বের করতে দিই, পারবো না? পারা যাবে না? ভুলে গেছো সব কিছু? আচ্ছা, যদি পারা গিয়ে থাকে তাহলে আমরা আজকে নতুন একটা টপিক দিয়ে শুরু করব। সেই টপিকটা হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম এটা তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে চলে যাবে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকবে না আইসোমারিজম। ইন্টারভিউ ছিল, এটা বাংলা নাম হচ্ছে সমানতা। এটা বাংলা নাম হচ্ছে কি? সমানতা। তো এখানে আমরা নরমালি জানি হচ্ছে দুই ধরনের আইসোমারিজম আছে। একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম, ওই যে মেটামারিজম টোটোমারিজম যেগুলো পড়তা, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, যে পজিশন আইসোমারিজম, ফাংশনাল আইসোমারিজম, এই ধরনের যে আইসোমারিজমগুলো থাকে সেগুলো। তো এখন স্যার আমরা পড়ব হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য আইসোমারিজম কেমন হয়। এখানে আইসোমারিজম হচ্ছে দুইটা ধরনের, একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম আর একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। এরপরে স্টিরিও আইসোমারিজম নরমালি দুই প্রকার হয়, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আর একটা হচ্ছে অপটিক্যাল। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আর একটা হচ্ছে অপটিক্যাল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো স্ট্রাকচারাল আইসোমারিজম আগে ছিল হচ্ছে অন্যরকম, পজিশনাল আইসোমারিজম ছিল আগে, তারপরে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম ছিল, তারপরে আরেকটা কি ছিল? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম ছিল, তাই না? এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু আমরা পড়ছিলাম আগে, বা আরো দু চারটা অ্যাড ছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে একটু অন্যরকম। এখানকার স্ট্রাকচারাল আইসোমারিজম যে চার ভাগে ভাগ করা হয় আবার এটাকে, এবং একটা হচ্ছে লিংকেজ আইসোমারিজম বা লিংকেজ স্ট্রাকচারাল আইসোমারিজম, একটা হচ্ছে কোঅর্ডিনেশন, একটা হচ্ছে আয়োনাইজেশন, একটা হচ্ছে সলভেন্ট, নট সলভেন্ট, অর্থাৎ সলভেন্ট। আচ্ছা, এখন আজকের ক্লাসে মোটামুটি আমরা এইগুলা নিয়ে আলোচনা করব, যে কোনটা কেমন কিভাবে মনে রাখবো। কারণ আমি চেষ্টা করি মুখস্থ থেকে মনে রাখার জন্য, একটু কিভাবে মনে রাখা যায় সেই জন্য আমি সেটা চেষ্টা করি। কিভাবে মনে রাখতে স্যার ওইটাই তো বুঝাতে। আচ্ছা দেখো, প্রথমে আসি আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম তো জানো, এটা নরমালি কিন্তু জিওমেট্রিক্যাল বা হচ্ছে স্টেরিও আইসোমারিজম যেটা, সেটা কিন্তু আমরা চিন্তা করি থ্রি ডাইমেনশনাল। এটা কিন্তু টু ডাইমেনশনাল আমি দেখাতে পারবো না বা দেখাতে কঠিন হবে আমার জন্য, ঠিক আছে? তো আমরা যেটা জানি যে হেটেরোলেপটিক কমপ্লেক্সের জন্য আমার হচ্ছে এই জিওমেট্রিক্যাল আইসোমারিজমগুলো হয়। মনে থাকবে এটা? এটা কিন্তু এক নম্বরের কোশ্চেনের জন্য আসতে পারে যে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম কোন ধরনের কম্পাউন্ডগুলো শো করে। হেটেরোলেপটিক কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে? স্যার এখন কেন হেটেরোলেপটিক? দেখো স্যার এটা কি স্যার হেটেরোলেপটিক? এইটা আমি কোশ্চেন করতে যাচ্ছিলাম তোমাদেরকে, এটা পড়াইছি। হোমোলেপটিক পড়াইছি না, আরটা কি হেটেরোলেপটিক পড়াইছিলাম না? মানে যখন একটা সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল আয়নের সাথে সেম লিগ্যান্ড যুক্ত থাকবে, সেটা হচ্ছে হোমোলেপটিক, মানে একই ধরনের। আর দুটো মানে আলাদা একের অধিক, সেটা দুইটা হতে পারে তিনটা হতে পারে, ঠিক আছে? এখন দেখো আমরা যখন নরমাল যে সিস ট্রান্সফর্মটা পড়ছিলাম, আমরা তো জানি যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দুই ধরনের, দুটো ফর্ম শো করে, একটা হচ্ছে কি সিস, একটা হচ্ছে ট্রান্স। তো মনে করো যে এখানে আমরা CH3 দিছিলাম, এখানে আবার CH3 দিছিলাম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাই না? এই কথা বলতেছে কি? এখন দেখি যে গ্রুপগুলা এইগুলা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করে আমরা দুটো ফর্ম পাইছিলাম। যেমন এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ট্রান্সফর্ম। আবার যদি হচ্ছে এটা যদি এখানে চলে আসতো তাহলে সেটা আমরা সিস ফর্ম। ঠিক তেমনি এখানে দেখো বলা আছে ইন স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স ফর্মুলা, এই ফর্মুলাটা যদি থাকে মানে এখানে এমটা হচ্ছে মেটাল আয়ন বা মেটাল সেন্ট্রাল মেটাল, এটা হচ্ছে x হচ্ছে একটা লিগ্যান্ড, সেটা কয়টা আছে? দুইটা আছে। আর এটা কয়টা আছে? দুইটা, এর মান একটা লিগ্যান্ড, ঠিক আছে? এখন দেখো তাহলে একটা কম্পাউন্ড আমি একটু দেখাই। স্যার একটু আসবো। অবশ্যই স্যার, হ্যাঁ বলো বলো। আমরা ভিডিওর মধ্যে আসলে বলে আচ্ছা দেখো, তো আমরা এই জায়গাটায় কি দুটো ফর্ম পাইছিলাম, একটা হচ্ছে সিস ফর্ম, একটা হচ্ছে ট্রান্স ফর্ম। তো সেটা কি এই কার্বন এই যে সেকেন্ড দুটো অ্যাটম ছিল, এই দুটো ডাবল বন্ডে যুক্ত ছিল, এবং পরে এই যে দুটো গ্রুপের জন্য পজিশনের জন্য আমরা চিন্তা করতেছিলাম। এখন কমপ্লেক্স কম্পাউন্ডের কথা যদি আমরা চিন্তা করি, যে দেখালাম MX2N2,
এখন এই জায়গাটায় আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করো দুটা কম্পাউন্ড, এটা মুছে দিই। একটা एग्जांपल দাও তো, নিকেল। আচ্ছা, নিকেলের কত 4 না? এখন যদি এখানে মনে করো x আসলো, এখানে x আসলো, এখানে l আসলো, এখানে l আসলো, আমি নরমালি একটা জাস্ট एग्जांपल দেখালাম। আর এখানে কত 2 প্লাস তো নাকি 3 প্লাস ছিল? 2 প্লাস, এখানে 2 প্লাস ছিল। হ্যাঁ, তো এই ধরনের যে কম্পাউন্ডগুলো তৈরি হবে সেটাকে আমরা কি বলতে পারি? এটা জিওমেট্রিক্যাল আইসোমারজিয়াম শো করে না, তাই না? এরপরে কিন্তু এটার সাথে এই নিকেলের সাথে পাশে আরেকটা কিছু কানেক্টেড থাকতে পারে, তাই না? এরকম ভাবে কিন্তু আগে পরে সব জায়গায় কানেক্টেড থাকতে পারে। তো এই যে যারা এই ফর্মটাকে বলা হয় ট্রান্সফর্ম। আবার সিমিলারলি যদি এই এক্সটা যদি এখানে হতো, এটা যদি এখানে হতো, তখন কিন্তু সিস ফর্ম হতো। ঠিক আছে, এটা মাথায় রাখবে একদম। আচ্ছা, তারপরে দেখো আমরা চলে যাই হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম এটা দিয়ে বুঝাই ফেলবে। আচ্ছা, অপটিক্স এই কথাটা কোন জায়গা থেকে আসছে? আলোকবিদ্যা, বাংলা যদি আমরা বলি সেটা আলোকবিদ্যা থেকে আসছে, তাই না? আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, কখনো মনে করো আমি এইভাবে দাঁড়াইছি, আমার মাথা কি নিচের দিকে যাবে? যাবে না, পাও করবে না, কিন্তু হাত মানে লেফট রাইট রোটেট করবে, তাই না? আমি যদি আমি ডান হাতে ভাত খাচ্ছি, দেখবে আমি বাম হাতে ভাত খাচ্ছি, ঠিক আছে? এখন অপটিক্যাল আইসোমারিজম শুধুমাত্র তারাই শো করবে যাদের কাইরাল কার্বন থাকবে। এটাকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছি। ঠিক তেমনি এখানে অপটিক্যাল আইসোমারিজম শো করবে তারাই এই জায়গায় কাইরাল কার্বনের জায়গায় যদি একটা মেটাল থাকে, সাপোজ আয়রন বা নিকেল বা কোবাল্ট, কিন্তু চার সাইডে পুরো 4 হাত, যেমন এটা নিকেলের, এটা 4 হাত এখানে। তো এই 4 হাতে যদি 4 ধরনের লিগ্যান্ড যদি যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অপটিক্যাল আইসোমার। এবং এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হবে অপটিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, 4 হাতে 4টা থাকে। এবং এর আরেকটা আছে, দেখো কথা বলা আছে ক্যান নট বি সুপার ইম্পোজড। এইটা আমি কিভাবে বুঝাবো? দেখো আমি একটু বলি। সুপার ইম্পোজ বলতে কি বোঝানো হচ্ছে? যে আমার হাত, এই হাত এবং যদি এইভাবে দিই, দেখো এটা কিন্তু মিলে গেছে, তাই না? মিররে যখন আসবে, মিররে কিন্তু মানে এইভাবে দিচ্ছি, এটা হচ্ছে না। এবার দেখো তো এটা নিয়ে আসলে কি মিলে? এটা হচ্ছে সুপার আনইম্পোজ, মানে এটা কখনো মিলে না। তো যারা হচ্ছে ক্যান নট বি সুপার ইম্পোজ, মানে যে ইম্পোজ করতে পারতেছি না, তারাই শুধুমাত্র অপটিক্যাল আইসোমারিজম শো করে। কিন্তু যদি এভাবে সুপার ইম্পসিবল হয়ে যেত, তাহলে সেটা কিন্তু শো করতো না। মনে থাকবে? আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক কিছু পড়বো, কারণ একটা পুরো চ্যাপ্টারই আছে। তারপরে এখানে দেখো যে ছোট ছোট কিছু ভালো ভালো বলা আছে, এগুলো একটু দেখে নিও। অপটিক্যাল আইসোমারিজম নরমালি হচ্ছে দুইটা ফর্ম, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটাকে বলা হয় ডেট্রো, একটাকে বলা হয় লেভো। মনে আছে এগুলা না ভুলে গেছো? ছিল না? আচ্ছা, তাহলে একটু বলি। পোলারিমিটার দিয়ে আমরা কোন একটা কম্পাউন্ড, মানে কাইরাল কার্বন যুক্ত কোন কম্পাউন্ডকে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা পজিটিভ কম্পাউন্ড আর নেগেটিভ কম্পাউন্ড। মানে পজিটিভটাকে বলা হয় ডেট্রো আর নেগেটিভটাকে বলা হয় লেভো। ঠিক আছে, এখন বলুন স্যার এত কিছু জেনে আমাদের কি হবে? যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন এখানে আছে, আচ্ছা দেখো যে ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত। এবং এখানে এইটার সাথে ইউজ টু না, এখানে কেউ নাই, কোনো মানুষ না, ইভেন আমি নিজে। আমরা জন্মের পর থেকে কি ভাত খাই? না। কে খায়? আচ্ছা, আমরা ছোটবেলায় কি মায়ের দুধ পান করতাম, তাই না? দুধের ভিতরে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? এবং এই ল্যাকটিক অ্যাসিডের দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে এল। কিছু কিছু বাচ্চা দেখবা হচ্ছে দুধ খাওয়ার পরে বমি উঠে যায়, ওঠে না? অনেক বাচ্চা উঠে, কিন্তু কারণ হচ্ছে সেন্সিটিভিটি। কেন? এখন আমার যে পাকস্থলী আছে বা আমার যে অর্গান আছে, এই অর্গান যদি ডিসেন্সিটিভিটি থাকে, তাহলে দুধে যদি ডি ল্যাকটিক অ্যাসিড বা ডি ল্যাকটিক বা ল্যাকটোজেন যদি থাকে, তাহলে সেটা সহ্য হবে না, তখন সেটা বদহজম বলো যাই বলো, সেটা বমি উঠে চলে আসবে। ঠিক একই রকম ভাবে এই যে অপটিক্যাল আইসোমারিজমটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। ডাক্তার যখন প্রেসক্রাইব করে, অনেক চিন্তা ভাবনা করে প্রেসক্রাইব করে।
ওষুধ প্রত্যেকটা ওষুধের ভিতরে এই অপটিক্যাল আইসোমারিজম প্রয়োজন আছে। কেন? কারণ আমার অর্গান কোন ধরনের ওষুধ সাপোর্ট নিবে, কিছু কিছু দেখবা যে সিরাপ দেয়, আবার কিছু কিছু ডাক্তার সেম জিনিসই ট্যাবলেট দেয়। ঠিক আছে, এর কারণ কিন্তু এইগুলো যে আমার বডি কোনটা সহ্য করতে পারবে, এর জন্য কিন্তু আগে বিভিন্ন টেস্ট করে। ঠিক আছে, আচ্ছা যাক, আর পরে যখন পড়বো, পরে সেকেন্ড সেমিস্টার উঠলে তখন আরো ডিটেইলস পড়াবো। বুঝতে পারছো? এটা আমাদের বাস্তব জগতে অপটিক্যাল আইসোমারিজমের প্রয়োজনীয়তা বা সিগনিফিকেন্স কি আগে কিছুটা বুঝতে পারছো। যখন সেকেন্ড সেমিস্টার উঠবো তখন এটা আরো একটু আলোচনা করবো। এখন চলে আসি স্যার লিংকেজ আইসোমারিজম। লিংকেজ আইসোমারিজম, আচ্ছা এসটা বাদ দাও, লিংক মানে কি? সম্পর্ক স্থাপন করা। ওকে, তাহলে হয়ে গেল। লিংকেজ আইসোমারিজম বলতে একটা একটার সাথে কানেক্ট। কি রকম দেখো, আমরা নিচের एग्जांपल চলছে। এটাও কিন্তু সেম, এটাও সেম। দেখো তো কি আছে, NO2 গ্রুপ আছে, এটা হচ্ছে NO2। এই গ্রুপটা কিন্তু যুক্ত আছে দেখো সেন্ট্রাল অ্যাটমের সাথে, তাই না? এখন দুইটা কিন্তু ভিন্ন ভাবে যুক্ত আছে। যেমন আমি একটা কথা বলছিলাম, ওখানে অলরেডি লেখা আছে অ্যাম্বিডেন্টেন্ট লিগ্যান্ড। এটা কি, ডেফিনিশনটা কি বলতো? আমি আগের ক্লাসে কিন্তু পড়াইছি, বলো। অ্যাম্বিডেন্টেন্ট লিগ্যান্ড আমি পড়াইছি, একটুখানি পিছন দিকে গেলে কিন্তু দেখাবো যদি কেউ প্রমাণ চাও। লিগ্যান্ডের টাইপ পড়াইছিলাম না তখন? এই খাতা খুঁজে লাভ নেই, বাসায় গিয়ে পড়ো না, এখন খাতা খুঁজে বলো না, পড়াই নাই? পড়াই নাই? আচ্ছা একটু দেখে আসি, দেখো টাইপস অফ লিগ্যান্ড দেখো যাবো। স্যার জান বোঝে নাই স্যার, ওইখানেও ডেফিনিশনটা দেওয়া নাই, আমি বলে গেছিলাম। দেখো তো জিনিসটা লাস্টটা যে তুমি ভালো করে জানো আমি কোশ্চেনগুলো করি হচ্ছে ওই বিশেষ দ্রষ্টব্য লাল কালিতে লেখা ওইরকম জায়গা থেকে। ঠিক আছে, তো অ্যাম্বিডেন্টেন্ট লিগ্যান্ডটা কি সেটা আমি বলবো, বলে ক্লাসে বলে দেবো। কিছু কিছু লিগ্যান্ড আছে যার ভিতরে আমরা যদি লিগ্যান্ড দিতে গেলে কি তার কি লাগে, কোনো একটা মলিকুলের মধ্যে কোনো একটা অ্যাটমের লন পেয়ার ইলেকট্রন থাকতে হয়, তাই না? তাই তো নাকি? আচ্ছা, কোন কোন ক্ষেত্রে বোথ সাইডে লিগ্যান্ড, বোথ সাইড, যেমন হচ্ছে দেখো এই एग्जांपलটা আমি দিয়েছিলাম সেম। এই যে কার্বন এবং নাইট্রোজেন এরা যখন যুক্ত হইছে, হওয়ার পরে এখানে এই নাইট্রোজেনের হচ্ছে লন পেয়ার ইলেকট্রন আছে, আবার কার্বনের লন পেয়ার ইলেকট্রন আছে। এখন কে দিবে? কাউকে না কাউকে ডোনেট করতে হবে। তো এই ক্ষেত্রে যখন মনে করো এই যে সেন্ট্রাল যে অ্যাটম বা সেন্ট্রাল যে মেটাল আয়ন যেটা থাকুক, সেই আয়নের সাথে যদি কার্বন যুক্ত হয়, যদি কার্বন যুক্ত হয়, তার মানে কি কার্বনের যে লন পেয়ার ইলেকট্রন আছে সেটা সে ডোনেট করতেছে। তো সেটা যদি হয় তাহলে সেটা করে সায়ানেট বা সায়ানো বলে আমরা ডাকি নামকরণের সময়। যখন নাইট্রোজেনের থেকে লন পেয়ার ইলেকট্রন যায় তখন আমরা বলি আইসোসায়ানেট। মনে থাকবে আইসোসায়ানেট। ঠিক তেমনি লিংকেজ দেখো এই জায়গাটায় একটা লিঙ্ক ফর্ম করছে, তাই না? কোবাল্টের সাথে নাইট্রোজেনের লিঙ্ক ফর্ম করছে। দেখো নাইট্রোজেনের পরে অক্সিজেন যায় বলে না, এখানে হাত কিন্তু ঠিক আছে। ওকে, ঘুরে গিয়ে পরে দেখো কি হয়ে গেছে, পরে অক্সিজেনের থেকে অ্যাকসেপ্ট করছে কে? কোবাল্ট। অক্সিজেনের কিন্তু লন পেয়ার ইলেকট্রন আছে না এখানে, নাইট্রোজেনের আছে। তো এরকম যারা অ্যাম্বিডেন্টেন্ট লিগ্যান্ড তাদের যে কম্পাউন্ডগুলো লিঙ্কগুলো চেঞ্জ হয়, যে একবার অক্সিজেনের সাথে একবার মনে করো কার্বনের সাথে একবার নাইট্রোজেনের সাথে এরকম ভাবে যে চেঞ্জ হচ্ছে, হওয়ার পরে এদের নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে মলিকুলটা চিন্তা করো বা এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড সেম, এটা কিন্তু এটা আইসোমার। দুটো আলাদা রিঅ্যাকশন করবে, দুটো আলাদা রিঅ্যাকশন করবে, দুটোর ফর্ম আলাদা। দেখো একটা আছে রেড ফর্ম, একটা ইয়েলো ফর্ম। ঠিক আছে, তো এই ধরনের যে আইসোমারগুলো পাই, এদের যে ফিনোমেননটা মানে আমরা পাই সেটাকে বলা হয় লিংকেজ আইসোমারিজম। কি পারা যাবে? পরীক্ষা আসলে পারা যাবে? আমি তো কানেক্ট করে দিলাম যে কিভাবে আমরা কানেক্ট করতে পারি। লিংক ওই যে বন্ডের মাধ্যমে কানেক্ট হচ্ছে, তাহলে একবার হচ্ছে নাইট্রোজেন আসতেছে, একবার অক্সিজেন আসতেছে, একবার কার্বন আসতেছে, একবার নাইট্রোজেন আসতেছে, এরকম ভাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কোঅর্ডিনেশন আইসোমারিজম। আচ্ছা স্যার এটা কি কোঅর্ডিনেশন আইসোমারিজম? সাপোজ একটা উদাহরণ মনে করো,
উদাহরণটা হচ্ছে যে তোমাদের আপকামিং ক্রিকেট টুর্নামেন্ট আসতেছে, এই ক্রিকেট টুর্নামেন্টে মনে করো তোমাদের রাফি স্যারকে চিনো? আচ্ছা, তাহলে রাফি স্যার আর তৌহিদ স্যারকে তো চিনো, মাত্র আসছে। তৌহিদ স্যার দুইজন হচ্ছে মেন্টর সিলেক্ট করছে ফয়সাল স্যার, কিন্তু এনারা এতই মানে ব্যস্ত আছে দুইজনই, বা আমরা সবাই এতই ব্যস্ত আছি যে একই সাথে দুইজনের একটা খেলায় যাওয়া সম্ভব না। তখন একবার হচ্ছে মনে করো তৌহিদ স্যার গেল প্রথম দিনকার খেলায়, সেকেন্ড দিনের খেলায় রাফি স্যার গেল। নিজেদের ভিতরে ইন্টারচেঞ্জ করতেছে না, মানে এটাকে কি বলে? কোঅর্ডিনেট করা। যে আমি আপনাকে কোঅর্ডিনেট করলাম, আপনি আমাকে কোঅর্ডিনেট করেন, বা এরকম। বা হতে পারে যে রাফি স্যারের যেদিন যাওয়ার কথা সেদিন রাফি স্যার যাইতে পারলো না, সেদিন তৌহিদ স্যার গেল। আর তৌহিদ স্যারের যেদিন যাওয়ার কথা ছিল সেদিন হচ্ছে কে গেল? রাফি স্যার। নিজেরা কি কোঅর্ডিনেট করলো না? ঠিক তেমনি দেখো এখানে তিনটা চেঞ্জ অফ লিগান্ড আমি রাখতেছি না। দেখো এখানে কোবার্টের সাথে কি অ্যামোনিয়া লেগে আছে, আবার ক্রোমিয়ামের সাথে কি লেগে আছে? সায়ানাইড। কিন্তু এটা যদি ইন্টারচেঞ্জ হয়, মনে করো কোবার্টটা এখানে চলে গেল, ক্রোমিয়ামটা এখানে চলে গেল, তাহলে কি নাম তো অ্যামোনিয়া লিগ্যান্ডগুলো কি ক্রোমিয়ামের সাথে যুক্ত হচ্ছে, আবার একই রকম ভাবে কোবার্টের সাথে কি সায়ানাইড যুক্ত হচ্ছে। কথা কি বুঝতে পারছো? এখন দেখো তার নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর তার কালারটা যা যা আছে সব ধরনের সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। পারা যাবে? কি তোমরা যদি সারা শব্দ না দাও তাহলে তো বুঝবে যে পারা যাবে। এটা সোজা, আগেরটা মনে ছিল আয়োনাইজেশন আইসোমারিজম। এটা পারা যাবে? একটা লিগ্যান্ডকে আগের ক্লাস তার আগের ক্লাসে এটা কিন্তু পড়াইছিলাম, ওই যে বাইরের থেকে ভিতরে ঢুকে দিছিলাম একটা করে, মনে পড়ে? তো এখানে দেখো এই জায়গা হচ্ছে এই ক্লোরিনটা হচ্ছে লিগ্যান্ড আকারে যুক্ত আছে, আর এই ব্রোমাইড আয়নটা হচ্ছে আয়ন আকারে আছে। এখন যদি এই ব্রোমিনটাকে যদি ভিতরে নিয়ে আসি লিগ্যান্ড আকারে, আর ক্লোরিনটাকে যদি আমরা আয়ন আকারে বাইরে নিয়ে যাই, কেবলই করে দিই, তাহলে কি পুরো নাম চেঞ্জ হয়ে যাচ্ছে না? কার্বনের কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই আইসোমারটা এই আইসোমার এরা পরস্পরের হচ্ছে আয়োনাইজেশন আইসোমার, মানে আয়নটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো এই যে ঘটনাটা ঘটে ডিসপ্লেসমেন্টটা, মানে একটা আয়ন লিগ্যান্ডের জায়গায়, এইটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। পারা যাবে? আচ্ছা, আরেকটা আছে সলভেন্ট আইসোমারিজম। বাদ রেখে সলভেন্ট বাদ। সলভেন্ট ইউনিভার্সাল সলভেন্ট কি বলো? ইউনিভার্সাল সলভেন্ট দ্রব তৈরি করতে গেলে আমরা ইউনিভার্সালি কি ইউজ করি? পানি। সবথেকে সোজা উদাহরণ হচ্ছে পানি। স্যার পানির ভিতরে যাই দিই না, গোলানো যায়, কিছু কিছু যায় না। এবার সলভেন্ট মনে রাখবা, কোন একটা কমপ্লেক্স কম্পাউন্ডের ভিতরে যখন ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে পানি থাকে, সেই পানিটাকে আমি যদি শুষে বের করে নিয়ে আসি, তাহলে যে ফর্মটা থাকে সেটাকে বলা হচ্ছে হাইড্রেট বলা হয় না, হাইড্রেট কম্পাউন্ড বলা হয়, মানে পানি বের করে নিয়ে আসছে। এখন দেখো এখানে কি বলছে, এটাকে হাইড্রেট আইসোমারিজম বলা হয়। তার মানে পানি ইনভলভ থাকলে, পানি ইনভলভ থাকবে এবং সেই পানিটা যদি রিপ্লেস করে অন্য কোনো আয়ন দিয়ে বা অন্য কোনো লিগ্যান্ড দিয়ে, তাহলে সেটাকে বলা হয় সলভেন্ট আইসোমারিজম। দেখো এটা কি ছিল? হেক্সা অ্যাকোয়া ক্রোমিয়াম ক্লোরাইড থেকে ক্লোরাইড হলো। এখন দেখো এখানে তিনটা ক্লোরাইড আছে। এখন এই তিনটা ক্লোরাইড আয়ন থেকে একটা আমরা ভিতরে আমি নিয়ে চলে আসলাম, আর তাহলে এই পানিটা কোথায় যাবে? বাইরে চলে যাবে। এই যে কি পানিটাকে শুষে নিচ্ছে, বের করে নিয়ে আসা মানে কি রিপ্লেস হচ্ছে। তো এই পানির মলিকুলগুলো যদি কখনো কোনো কমপ্লেক্স ফর্ম থেকে রিপ্লেস হয়ে বাইরে ফ্রি মলিকুলের সাথে থাকে, তাহলে তারা যে ধরনের আইসোমারিজম শো করে সেটাকে বলা হয় হচ্ছে সলভেন্ট আইসোমারিজম বা হাইড্রেট আইসোমারিজম। ক্লিয়ার? পারা যাবে না? আবার আচ্ছা, তুমি যদি মনে করো একটা এই কম্পাউন্ডের ভিতর থেকে পানিটা শোষণ করে বের করে দিবে, কোথায় নিয়ে আসবে? ফ্রি মলিকুল হিসেবে বাইরে নিয়ে আসবে। তো এখানেও তো দেখো এই যে পানিগুলো ছিল এটা কি এই কম্পাউন্ডের ভিতরে ছিল। এবার একটা পানিকে তুমি যদি রিপ্লেস করো, মনে করো এখানে তিনটা ক্লোরাইড থাকছে, একটা কিন্তু বাইরে করে নিয়ে চলে গেল, বাট সবথেকে ভালো হয় তুমি করে তিনটা মলিকুলকে বের করে নিয়ে চলে যাও, তিনটাকে বের করে নিয়ে তিনটা এখানে তিনটা ক্লোরাইড দিয়ে দিলাম। এই তিনটা মলিকুল পানি বাইরে থাকবে না, তার মানে কিন্তু পানির পরিমাণ তো কমে যাচ্ছে এই কম্পাউন্ডের মধ্যে। তো এটা কি হাইড্রেট, মানে তোমার পানিটাকে শুষে বের করে নিচ্ছ না। তো যখন এই লিগ্যান্ড পানি
রিপ্লেস হবে অন্য কোনো কম্পাউন্ড দ্বারা এবং সেটা পরবর্তীতে ফ্রি মলিকিউল হিসেবে বাইরে থাকবে, তাহলে সেটাকে এরা এটা কি, এটা একটা আইসোমার না? তো এই আইসোমারিজম যে প্রসেস, এই আইসোমারিজম প্রসেস এইটাকে বলা হচ্ছে সলভেন্ট আইসোমারিজম। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? তাই আমি দুটো কথা বলতেছি না এইবার তো অনেক কথা বলতে হবে। মার্কার রেখে দিই, মার্কারের মামলা শেষ। আমরা এই যে কমপ্লেক্স কম্পাউন্ড, এই কমপ্লেক্স কম্পাউন্ডের অ্যাপ্লিকেশন কোথায়? কমপ্লেক্স কম্পাউন্ডের অ্যাপ্লিকেশন হচ্ছে ছোট ছোট মানে এক্সট্রিম একদম পায়ের তলা থেকে শুরু করে এবং হচ্ছে একদম মাথার তালু পর্যন্ত। ঠিক আছে? দেখো প্রথমটা বলতেছে এই যে কমপ্লেক্স কম্পাউন্ডগুলো কোথায় কোথায় আছে? মিনারেলে আছে, প্ল্যান্টে আছে, এনিম্যালে আছে। এখানে আমার বডির মধ্যে আছে, তোমাদের সবার কাছে আছে। ঠিক আছে? কি রকম দেখো, আমরা যদি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, মেট্রোলজি বা বায়োলজিক্যাল সিস্টেম বা ইন্ডাস্ট্রিয়াল মেডিসিন সব জায়গায় এটা অ্যাপ্লিকেশন আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা হিমোগ্লোবিন টেস্ট করি না ব্লাডের? হিমোগ্লোবিন আসলে কি দেখে? রেড ব্লাড সেল কতটুকু আছে তাই কিভাবে দেখতে? আরো বাকি ইউরিন টেস্ট করে না? অনেকে বলে না যে ইউরিন ইনফেকশন, কিভাবে দেখে? জানা আছে? আচ্ছা, যেটা জানো সেটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার তাহলে আমরা পানি টেস্ট করি না? প্রথম ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, পানি প্রচুর প্রদূষণ হচ্ছে, ক্রোমিয়াম বা মেটাল আয়নগুলো মিশে যাচ্ছে, সেগুলো টেস্ট করা হয়। এএএস একটা মেশিন দিয়ে করা হয়, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি মেশিন। সেই দিয়ে করে কিভাবে করে? মনে করো পানিটা ইউরিন বা ব্লাড এগুলো হচ্ছে এএস দিয়ে করে না, কিন্তু কথা হচ্ছে আমি এএস এর এক্সাম্পলটা দিই তোমাদের। ফ্লেম চলতেই থাকে, তুমি চোখে দেখতে পাবো না মেশিন, ওইখান থেকে একটা স্যাম্পল প্রিপেয়ার করে পানির স্যাম্পলটা পাস করে দিলাম, জাস্ট ওদের চলে গেল। ওর ভিতরে কতটুকু ক্রোমিয়াম আছে বা কতটুকু নিকেল আছে এগুলো একটা বলছিলাম যে এই যতগুলা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে সবগুলো কালার কি এক একটার জন্য এক এক ধরনের কালার হয়। বলছিলাম আয়রনের জন্য এক কালার হবে, কোবাল্টের জন্য এক কালার হবে, ক্রোমিয়ামের জন্য এক কালার হবে। যখন ফ্লেমের ভিতর দিয়ে যাবে তখন একটা কালার শো হবে। কালারের ইন্টেন্সিটি তো বিভিন্ন রকম থাকবে। ক্রোমিয়াম যদি বেশি থাকে তাহলে ইন্টেন্সিটি বেড়ে যাবে, কম থাকলে কম হবে। ওই ইন্টেন্সিটি ক্যালকুলেশন করে কম্পিউটারে একটা টাকা শো করে। ক্লিয়ার? তো এখন ওই যে ক্রোমিয়ামটা পানিতে আছে, ও কি ফ্রি অবস্থায় আছে? ফ্রি অবস্থায় কিন্তু নাই। সেই যে পানির সাথে যে একটু আগে একটু জাস্ট দেখা দেখো, প্রথম এক্সাম্পলটা দেখো, অন্যগুলা ব্লাড বা অন্য কিছু আমি বলতে পারতাম, কিন্তু কেন বলি না বুঝছো? কারণ চোখে দেখা দিতে পারবো। দেখো এই ক্রোমিয়ামটা যখন পানির সাথে থাকবে, এই পানিগুলো তার সাথে লিগান্ড যুক্ত থাকবে। তো এটা কি ফুল একটা কম্পাউন্ড না? কমপ্লেক্স কম্পাউন্ড না? এই কম্পাউন্ডটা একটা কালার শো করে, সেই কালার থেকে আমরা ক্রোমিয়ামের পার্সেন্টেজটা বের করি। তেমনি নিকেল, আয়রন যাই বলো না কেন সবকিছু এরকম কমপ্লেক্স কম্পাউন্ড করে আমাদের বায়োলজিক্যাল সিস্টেম বা এনভায়রনমেন্টাল সিস্টেমের সাথে কানেক্টেড আছে। এই জন্য আমার হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বলো বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বলো, সবকিছুতে আমার এই কমপ্লেক্স কম্পাউন্ড অনেক বড় ভূমিকা রাখে। কারণ পৃথিবীতে যত কিছু আছে ম্যাক্সিমাম সবকিছু কমপ্লেক্স কম্পাউন্ড আকারে, মানে এই কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করেই এক্সিস্ট করতেছে পৃথিবীতে। ঠিক আছে? ফ্রি মলিকিউল খুব কম থাকে। তবে আমরা চিন্তা করে বাতাস কি ফ্রি? দুটো অক্সিজেন মিলে মনে করো যে অক্সিজেন অবস্থায় আছে। এরপরে তো আরো কত দূষণ হচ্ছে না? সো এর ভিতরে কিন্তু অনেক ধরনের মেটাল বা অনেক ধরনের পলিউট্যান্ট মিশে যাচ্ছে। এই যে মিশে যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে তোমার কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে এক্সিস্ট করতেছে পৃথিবীতে। আচ্ছা, তারপরে দেখো কি বলতেছে, ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল এগুলো আমরা নাই। ওই দেখো কালার রিঅ্যাকশন বললাম না, যে কালার দেখে দেখে আমরা একটু চেঞ্জ করে ফেলতে পারি, এটার ভিতরে এটা আছে, এটার ভিতরে এটা আছে, এরকম ভাবে। তারপরে স্যার হার্ডনেস অফ ওয়াটার কি জিনিস? শক্ত পানি খাওয়া যায়? এই পানি বলো তাহলে কি হার্ডনেস অফ ওয়াটার? হ্যাঁ, দূষিত পানি, খরপানি। হ্যাঁ, খরপানি ইংরেজি নাম হচ্ছে হার্ডনেস বা হার্ড ওয়াটার। তাহলে এটা ডেফিনিশন আমি একটু বলে ফেলি। এই জিনিসটা বলো কি অবস্থা? বলে বলো হার্ডনেস কি? পানির হার্ডনেস কি?
স্যার পানির ভিতরে যত কাঠ লোহা ইট এগুলো থাকে তত হার্ড হবে তাহলে স্যার ওএস আচ্ছা ওএস হাইড্রোক্সিল মাইনাস হাইড্রোক্সিল আয়ন হইতো তারপরে আচ্ছা দেখো আমি ডেফিনিশনটা বলি এটা বিসিএস এ আশা করছি জি স্যার সেজন্য তো বলতো নিউটনের না ঠিক আছে হার্ডনেস অফ ওয়াটার এটা কিন্তু বিসিএস এর দিকে বিজ্ঞান পরীক্ষা হয় না বিসিএস একটা সাবজেক্ট থাকে তো এখানে এই সমস্ত কিছু তো দেখো হার্ডনেস অফ ওয়াটার বলতে বোঝায় পানি তো আর পিওর পানি থাকে না থাকলে তো মনে করো ল্যাবে হচ্ছে এই পানি দিয়ে কাজ স্যার করে বিসিএস দিছেন আমি 5 বার দিছি ইচ্ছার বিরুদ্ধে 5 বার এর মধ্যে স্যার ভিডিও অফ করে আচ্ছা এখন দেখো তো হার্ডনেস অফ ওয়াটার যেটা সেটা হচ্ছে পানি যদি পিওর থাকে পিওর ফর্মে থাকে তাহলে সেটা ডিস্টিল্ড ওয়াটার বলা হয় কিন্তু নরমাল যে পানিগুলো থাকে নদীতে পুকুরে টিউবওয়েল এই পানিগুলোতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন যুক্ত থাকে যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন আর্সেনিক এগুলো থাকে না এবং গ্রাম অঞ্চলে আমি যখন ছোট ছিলাম লাল কালার করে দিত সবুজ কালার করে গ্রাম অঞ্চলে আবার আয়রন আয়রন আর আর্সেনিকের প্রবলেম আছে আর আয়রনের প্রবলেমটা আমরা জানি আছে গাছে গাছের ব্যাপারটা আমি জানি ওরা কেন করে টিউবের একটা জানা আছে তো এখন দেখো এখানে কিন্তু এই পানিগুলো কন্টামিনেটেড ওয়াটার তো যে পানিতে এই ক্যাটায়নের পার্সেন্টেজ যত বেশি থাকে তার হার্ডনেস তত বেশি তাই না তার হার্ডনেস তত বেশি কেমন রেট হার্ড ওয়াটার তাদেরকেই বলা হয় যে পানিতে ক্যাটায়ন এক্সাম্পল শুরু দিতে পারো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম থাকে অনেক ক্ষেত্রে আয়রন এগুলো যত বেশি পরিমাণ থাকবে সেই পানির হার্ডনেস তত বেশি হার্ড ওয়াটার বলতে গেলে কি বুঝবো যে পানিতে ক্যাটায়ন বা এই ধরনের আয়নগুলো প্রেজেন্ট আছে এক্সিস্ট করে এটাকে আমরা হার্ড ওয়াটার বলতে পারি স্যার সফট ওয়াটার কি জিনিস থাকে ক্যাটায়ন কম থাকতে পরিমাণে এখানে ছিল ক্যাটায়ন আচ্ছা হ্যাঁ সফট ওয়াটার আমরা কাদেরকে বলি কোল্ড ড্রিঙ্কস কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয় কার্বনেট থাকে ওটা অ্যানায়ন ঠিক আছে ওই যে স্যার বলছিল হাইড্রোক্সিল তো থাকে পানি এর সাথে আরেক ধরনের আয়নের কারণে এটা হার্ড সফট হয় তো যাই হোক এই হার্ডনেস আমরা এই কমপ্লেক্স কম্পাউন্ডে মেজার করতে পারি তারপরে দেখো এখানে আমরা এক্সট্রাকশন প্রসেস ওয়েট এক্সট্রাকশন প্রসেস এক্সট্রাকশনের বাংলা কি জানো তো নিষ্কাশন নিষ্কাশন আচ্ছা তো আমরা যে খনিগুলো থাকে বা অরি গোল্ড অরি আয়রন অরি এই যে খনিগুলো থাকে সেখান থেকে কি আমরা পিওর ফর্মে গোল্ড পাই আয়রন পাই বা যাই পাই না সেগুলো আমরা পাই না সেগুলো কোনো মিক্স আপ থাকে সেই যে আমি যে অরি থেকে যে কম্পাউন্ডগুলো পাই সেইগুলো হচ্ছে কি কমপ্লেক্স কম্পাউন্ড পরবর্তীতে সেটাকে আমার পিওর ফর্মে কনভার্ট করতে হয় ঠিক আছে তো এখানে কমপ্লেক্স কম্পাউন্ড আছে এটা একটা অ্যাপ্লিকেশন তাই না আচ্ছা দেখো এখানে বলা আছে যে গোল্ড কিভাবে থাকে সব দেখানো আছে তাই না এই গোল্ডের যোজনী কত গোল্ডের ব্যালেন্স কত 1 আচ্ছা ঠিক আছে ইয়ে কত প্রতীক কি তুমি বলো প্রতীক মানে সিম্বল এই যে এখানে লেখা আছে না ওই লেখা আচ্ছা ও লেখা আছে ইউ হ্যাঁ হ্যাঁ গোল্ড এগুলো যে আমি যে ভাইবা ধরি ঠিক আছে ভাইবা বলতে তো বাহামনি অনেক বড় সড়ক করছে বা রকেট সায়েন্স থেকে জানতে হবে লাইভের ভাইবাটা আমি এরকম ছোট ছোট জিনিসগুলো ধরি আচ্ছা তাহলে এই সমস্ত জায়গাগুলোতে মনে করো আমার কমপ্লেক্স কম্পাউন্ডের অ্যাপ্লিকেশন আছে তারপর আরো আছে আচ্ছা বিভিন্ন কম্পাউন্ডকে আমরা পিউরিফাই করার জন্য এটা ইউজ করি তারপর হচ্ছে দেখো আচ্ছা যাই এগুলো পড়ে দিতে পারবো না তোমরা তারপরে ফাইটো রিমিডিয়েশন মনে করো এখানে ক্রোমিয়াম ফেলা যেটা পানিতে চলে যাচ্ছে মাটিতে মিশতেছে তারপরে সেই পানি মনে করো গরুতে খাচ্ছে বা সেই পানি থেকে হচ্ছে তোমার আশেপাশে গাছগাছালি শুষতেছে সেইখান থেকে গাছে যাচ্ছে গাছ থেকে ফলে যাচ্ছে ফল থেকে আবার আমার বডিতে আসতেছে এই যে প্রসেস এইভাবে কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডগুলো ট্রান্সফার হচ্ছে এটাকে বলে ফাইটো রিমিডিয়েশন ঠিক আছে আচ্ছা এগুলো আমার ভালো লাগতেছে না এগুলো পড়ে তারপরে ভিটামিন বি12 বলো যে হিমোগ্লোবিনের একটা एग्जांपल দিয়েছিলাম না সেগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন এগুলো একটু জাস্ট দেখে নিলে তোমাদের হয়ে যাবে আশা করি তারপরে চলে আসি আমরা আরো আছে আরো তিনটা আছে তিনটার মধ্যে তো একটা মনে করো যে হোয়াট একটা থ্যাংক ইউ আরেকটা আছে এরপরে হচ্ছে দেখো তোমার হচ্ছে যে বিভিন্ন ইলেকট্রন প্যাকেজ করি না ইলেকট্রন প্যাকেজ এক্সপ্লোর করার জন্য বিভিন্ন কমপ্লেক্স কম্পাউন্ড
দিয়ে ছবি তৈরি করতাম না? হ্যাঁ ফিল্ম। এই ফিল্ম নিয়ে মনে করো যে চাইতাম এটা জমা দিতাম, 2 দিন পরে একটা সাদা কালার একটা ছবি তুলে দিত বা ছবি আমার দিত, তাই না? এটা সংরক্ষণ করে রেখে দিত। অনেকে এটা সংরক্ষণ করে পাউডার ইউজ করতো প্যাকেটের মধ্যে, যেন এটা একসাথে একটা না লেগে যায়, ঠিক আছে? তো ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফটোগ্রাফি ফিল্মের জন্য আমরাও সেটা করব। এখানে স্যার সিলভার ব্রোমাইড ছিল স্যার, স্যার ওই ফিল্মের প্রসেসটা কেমন ছিল আসলে? ওইটা বেসিক্যালি স্যার ফটোকেমিস্ট্রি দিয়ে করা হতো। মানে লাইট আমাদের ফটোকেমিস্ট্রি আছে একদম লাস্ট চ্যাপ্টার, যদি যাইতে পারি ততদূর পর্যন্ত তাহলে পড়াবো, ঠিক আছে? ওটা স্যার লাইট রিফ্লেকশন দিয়ে করা হতো, ঠিক আছে? তো যাই হোক, ওই সিলভার ব্রোমাইডের একটা পালা দেওয়া থাকে, এগুলোর জন্য আমরা এগুলো পাই। এরপর তো আছে মেডিকেল অ্যাপ্লিকেশন, তো এগুলো মোটামুটি আমি বলছি। দেখো একটা জিনিস এখানে মনে রাখো, তোমাদের মনে আসবে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা সমস্যা নেই, তোমাদের স্লাইডে যা যা আছে এগুলো পড়ে একটু লিখলেই হবে। মানে আমি বলতেছি এই জন্য যে তোমরা যেন জানতে পারো যে আসলে আমাদের বাস্তব জগতে কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যবহার বা অ্যাপ্লিকেশনগুলো কেমন, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে সিলেটিং থেরাপি বলা হয়, স্পেশালি এটা হচ্ছে আমাদের বডিতে যখন টিউমার হয়, অনেকে ক্যান্সার, এই যে কেমোথেরাপি বলে, তাই না? এগুলো কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডের থেরাপি, মানে কমপ্লেক্স কম্পাউন্ড রিলেটেড এটার সাথে। এবং এই থেরাপি দিয়ে ওই জায়গায় টিউমারের যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বা বিভিন্ন ধরনের যে খারাপ যে ধরনের কি বলে অ্যান্টিভাইরাস বলো বা ব্যাকটেরিয়া বলো, সেগুলোকে কিল করে। এই কিল করার জন্য দেখা যাচ্ছে তোমার হচ্ছে স্টিলেটিং থেরাপি ইউজ করা হয়, স্পেশালি টিউমার ট্রিটমেন্টের সময় স্টিলেটিং থেরাপি ইউজ করা হয়। তারপরে চলে আসে এখানে হিন্দুকে আছে একজন, এটা তুমি বলো। আচ্ছা তুমি একটু পরে বলো, চিন্তা করতে থাকো, তাহলে তোমার কাছে একটা কোশ্চেন আসতেছে। দেখো EDTA is used to treatment of lead poisoning. তো EDTA মানে কি ইথিলিন ডাইঅ্যানিলিন ট্রাই অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কি lead poisoningটা দূর করতে পারি। lead poisoningটা কিভাবে হয় স্যার? lead poisoningটা কিভাবে হয়? আমাদের যে পাইপলাইনের মাধ্যমে আমরা পানি সাপ্লাই পাই, পানি কিন্তু ওই স্টিলের মধ্যে কিন্তু লেড আছে বা কিছু কিছু পাইপ আগে, এখন যদি এটা রিপ্লেস হচ্ছে স্টিলের দিকে যাচ্ছে। তো আগের আমাদের পাইপগুলো দেখো যে কাজু হলে কিছু কেউ টিভি লে এটা হ্যাঁ টিভি লেড কাজু মানে কোন দিকে কিছু ব্যাকসাইডে যাও না? আসলে ফ্রন্ট সাইডে কিছু পাইপ দেখো না পানি বেরিয়ে আসে, ওইগুলো কিন্তু লেডের তৈরি। তো ওইখানে যখন পানি কন্টিনিউয়াসলি যাইতে থাকে, কিছুদিন পরে দেখেন ডিকম্পোজ হয়ে ওই লিডটা পানির সাথে মিশে যায়। আর ওই পানি যদি বাসার সাপ্লাই লাইনের সাথে যুক্ত থাকে তাহলে তুমি খাচ্ছ, যদি ওইটা ডিসচার্জ হয়ে যাচ্ছে তাহলে এটা এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, তাই না? তো এটাকে বলে লেড পয়জনিং পানি। তো এই লেড পয়জনিংটা দূর করার জন্য EDTA এর একটা প্রোডাক্ট দেওয়া থাকে পাইপের ভিতরে, ঠিক আছে? দিয়ে আমরা এটাকে পয়জন দূর করতে পারি। এছাড়া দেখো বলছি ইফেক্টিভলি ইনহিবিট দ্য গ্রোথ অফ টিউমার, এটা আমি আগেই বলছি করা যায়। মোটামুটি আজকে পড়ালেখা শেষ। এবার কোশ্চেনটা ছিল আমাদের স্কিনে ক্ষতি করতে পারে লেড, কিভাবে জানা আছে? কিভাবে ক্ষতি করে এটা তো তোমার সাথে সম্পর্কিত জ্ঞান, তোমাকে কেন প্রশ্ন করছি? আচ্ছা, তোমার বিয়ে হওয়ার পর তোমার একটা কম্পালসারি একটা ঠিক আছে লেড অক্সাইড PBO সিঁদুরে থাকে না? হ্যাঁ সিঁদুরে পিপি থাকে না স্যার সিঁদুর কি দিয়ে বানায়? লেড অক্সাইড দিয়ে বানায়। লেড অক্সাইডটা হচ্ছে লাল, ওইটা হচ্ছে সিঁদুর, ঠিক আছে? তো নরমালি ওইটা দেখো আমাদের হিন্দু যারা মহিলা থাকে, আমাদের মা বা যারা থাকে তারা কিন্তু হ্যাঁ চলো বিয়ের পরে দেখা যায় পরে, তো এটা দেখা যায় অনেক সময় এটা হয় না, কারণ এটা তো দেখা যায় কন্টিনিউয়াস মানে অনেক বেশি পরিমাণ ইউজ করা না, জাস্ট ছোট একটা এরিয়া হয়তো একটু করবে। কিন্তু যখন অনেকের ক্ষেত্রে অনেক দেখা যায় স্কিন প্রবলেম হয় মাঝে মাঝে। এবং এই আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? আছে? থ্যাংক ইউ।